আমরা নিফটিকে দেখলে দেখতে পাবো অল টাইম হাই থেকে প্রায় 10% এর মতো ডাউন রয়েছে। ব্যাংক নিফটিও যদি আমরা চেক করি একই দেখতে পাবো 7-8% এর মতো ডাউন রয়েছে এবং সেন্সেক্সকে চেক করলে দেখতে পাবো 10% এর মতো ডাউন অল টাইম হাই থেকে। তো মার্কেটে ফলের পেছনে কারণ কি এবং মার্কেট কতটা আরো নিচে যেতে পারে এবং আমরা কিভাবে এখানে রিঅ্যাক্ট করতে পারি তা আজ এই ভিডিওতে আমরা জানবো। সেনসেক্স এর ক্ষেত্রে আমরা দেখি যে সেনসেক্স আরো কতটা নিচে যেতে পারে। তো আমরা এখানে সাপোর্ট দেখি যে কোথায় কোথায় আমরা সাপোর্ট দেখতে পাচ্ছি। এখন এখানে একটা সাপোর্ট দেখতে পাওয়া যাচ্ছে। তার সাথে আর কোথায় সাপোর্ট আছে কাছাকাছি? এখানে সাপোর্ট ছিল, সেই সাপোর্টটা ব্রেক করে শেয়ার প্রাইস এখন নিচে চলে এসেছে। ঠিক আছে? এবং তার সাথে আমরা যদি এখানে একটা ট্রেন্ড লাইন ড্র করি, এই জায়গাতে দেখতে পাবো এখানে একটা ট্রেন্ড লাইন যাচ্ছে। এই জায়গাতে। তো আমাদের এখানে কি সাপোর্ট বেরিয়ে আসছে? এই জায়গায় মার্কেট অলরেডি একবার সাপোর্ট নিয়ে নিয়েছে। ঠিক আছে? এই জায়গাতে। আজকের দিনেই। এবং এখানে আমাদের একটা ট্রেন্ড লাইন আছে। এই ট্রেন্ড লাইনও একটা সাপোর্ট হিসেবে এখানে কাজ করবে। আর উপর থেকে আমরা যদি চেক করি, উপরে আমরা যদি একটু স্মলার টাইম ফ্রেমে চলে যাই, এখানেও আমরা একটা ট্রেন্ড লাইন দেখতে পাবো যে যতক্ষণ না এই লেভেলের উপরে মার্কেট সাস্টেইন করছে, ততক্ষণ একটা আপসাইডের আমরা বড় মুভমেন্ট দেখতে পাবো না। এর এই ট্রেন্ড লাইনের উপরে যদি মার্কেট গিয়ে ক্লোজিং দিয়ে দেয়, স্ট্রং ক্লোজিং দিয়ে দেয়, তাহলে আমরা এক্সপেক্ট করতে পারি যে মার্কেটে এখান থেকে একটা আপসাইডে মুভমেন্ট হতে পারে। এবারে আমরা নিফটি গিয়ে চেক করি যে নিফটির কোথায় আমরা সাপোর্ট দেখতে পাচ্ছি এবং কোথায় আমরা রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছি। নিফটির ক্ষেত্রে আমরা যদি এখানে চেক করি, নিফটির এখানে একটা সাপোর্ট আছে। এই যে সাপোর্ট নিয়েছিল এই জায়গায়, সেম জায়গায় এখানে আজকে সাপোর্ট নিয়েছে এবং তার সাথে এখানে আমরা একটা ট্রেন্ড লাইন দেখতে পাবো সেনসেক্স এর মতোই। এই জায়গাতে। এই জায়গায় একটা ট্রেন্ড লাইন আছে। তো সেই ট্রেন্ড লাইনের কাছেই এখন প্রাইস মুভমেন্ট করছে। তো এখানে আমরা একটা সাপোর্ট জোন দেখতে পাচ্ছি যেখান থেকে হচ্ছে শেয়ার প্রাইস একটা আপসাইডে মুভমেন্ট দিতে পারে। এবারে কোনখান থেকে একটা বড় আমরা মুভমেন্ট দেখতে পারি আপসাইডে, তার জন্য আমরা যদি একটু স্মলার টাইম ফ্রেমে চলে গেছি, এখানে 1 আওয়ার টাইম ফ্রেমে চলে গেছি। এবারে এখানে যদি আমরা একটা ট্রেন্ড লাইন ড্র করি, এখানে একটা রেজিস্ট্যান্স আমরা দেখতে পাচ্ছি। তো এই রেজিস্ট্যান্স এর উপরে যখন গিয়ে মার্কেট একটা স্ট্রং ক্লোজিং দেখাবে, তারপরে একটা আমরা আপসাইডের মুভমেন্ট এক্সপেক্ট করতে পারি। ঠিক আছে? আর ব্যাংক নিফটির ক্ষেত্রে আমরা যদি চেক করি, ব্যাংক নিফটির ক্ষেত্রে এখানে অলরেডি এখন সাপোর্ট জোনেই আছে। এই যে সাপোর্ট জোনেই এখন ঘোরাফেরা করছে। এখানে একটা সাপোর্ট, এখানে একটা সাপোর্ট। ঠিক আছে? এই সাপোর্ট জোনেই এখন ব্যাংক নিফটি ঘোরাফেরা করছে। আর তার সাথে আমরা এখানে একটা রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছি যে এখানে শেয়ার প্রাইস বারবার নিচের দিকে আসছে। তো আমাদের এখানে রেজিস্ট্যান্স হিসেবে এই জোনটা কাজ করছে। তো ব্যাংক নিফটি তখনই স্ট্রং আমরা ধরতে পারি যখন হচ্ছে এই যে ট্রেন্ড লাইন আছে, এই যে আমাদের এই জোনটা আছে ৫২,৫৩০ এর ওপরে গিয়ে যখন ক্লোজিং দেবে একটা স্ট্রং ক্লোজিং গ্রিন ক্যান্ডেল দিয়ে, তখন আমরা এক্সপেক্ট করতে পারি যে এখান থেকে আপসাইডের একটা মুভমেন্ট হতে পারে। ঠিক আছে? তো আমরা দেখলাম নিফটি, ব্যাংক নিফটি, সেনসেক্স আরো কতটা নিচে যেতে পারে। এখন সবথেকে বড় কোয়েশ্চেন হলো কেন নিচে যাচ্ছে? এর একটাই কারণ হিসেবে ধরা হচ্ছে যে এফআইআই যারা আছে তারা সেল করছে মার্কেটে, তার কারণে। তো আমাদের এই কারণটা নিয়ে কতটা চিন্তা করার দরকার আছে? আদৌ কি কোনো চিন্তা করার দরকার আছে? তার জন্য আমাদের একটা জিনিস বুঝতে হবে। তো তার জন্য আমি এখান থেকে যত ড্রইং আছে সেটা রিমুভ করে দিই। আর তারপরে আমি একটু পেছনের দিকে চলে যাচ্ছি। ঠিক আছে? পেছনের দিকে বলতে আমি ২০১০ থেকে দেখছি। এখানে। এখানে আমরা ব্যাংক নিফটি দেখছি। ঠিক আছে? এখানে একটা আমরা সাধারণ জিনিস দেখি। এখান থেকে মার্কেটে ক্র্যাশ হয়েছিল। এই জায়গায় কত পার্সেন্টের ক্র্যাশ হয়েছিল সেটা আমরা একবার চেক করি। ৩২% এর ক্র্যাশ। ঠিক আছে? তারপরে এখানে একটা ক্র্যাশ হয়েছিল। এখানে কত পার্সেন্টের? ২৫% এর ক্র্যাশ। তারপরে এখানে একটা ছোট ক্র্যাশ দেখতে পেয়েছি। ১৬% এর ক্র্যাশ। এই ক্র্যাশগুলো কি হওয়ার সময় আমরা জানতাম যে কি কারণে হচ্ছে? এখন তো আমরা জানি না। আমরা গিয়ে যদি সার্চ করি পেয়ে যাব। বাট আমরা তো জানি না কি কারণে হয়েছে। হয়তো তখন বিভিন্ন ধরনের কারণ ছিল। বাট তারপরে কি হয়েছে? যেই কারণেই হোক না কেন, তারপরে মার্কেট রিকভার হয়েছে। আবার এখানে ক্র্যাশ হয়েছে, রিকভার হয়েছে। এখানে ক্র্যাশ হয়েছে, রিকভার হয়েছে। আবার এখানে বড় একটা ক্র্যাশ হয়েছে। ২০০৮ এর ক্র্যাশ। ক্র্যাশ হয়েছে, কত পার্সেন্ট এটা ক্র্যাশ হয়েছিল সেটা আমরা চেক করি। এখানে হচ্ছে 67% এর মতো ক্র্যাশ হয়েছিল। তারপরে কি রিকভার হয়েছে? সেটা আমরা দেখি। এখান থেকে অলমোস্ট রিকভার হতে ৫০৭ দিন টাইম লাগিয়েছে। কিন্তু রিকভার হয়ে গেছে। আবার এখানে ক্র্যাশ হয়েছিল। এই জায়গাতে। এই জায়গাতে ক্র্যাশ হয়েছে। আমরা লো পর্যন্ত দেখি। ক্র্যাশ হয়েছিল 41%। তারপরে আবার আপসাইডে মুভ হয়েছে কত দিনের ভেতরে আমাদের এই ক্র্যাশটা রিকভার হয়েছে? ৫১০ দিনের ভেতরে। আবার তারপরে আবার ক্র্যাশ হয়েছে ৩৬% এ। তারপরে কি হয়েছে চেক করি।
আবার লো থেকে ক্র্যাশ রিকভার হয়ে কত দিনে রিকভার হয়ে গেছে? অলমোস্ট ২৫২ দিনে। ঠিক আছে? তারপরে আমরা আরো চেক করি। এখানে আবার ক্র্যাশ হয়েছিল। তো আমরা টপ থেকে চেক করি যে কত পার্সেন্টে ক্র্যাশ হয়েছিল। 35% এর কাছে। তারপরে আবার রিকভার হতে কতদিন টাইম লাগিয়েছে এখানে? অলমোস্ট রিকভার হতে এখানে ২০২ দিন টাইম লাগিয়েছে। তারপরে আবার এখানে ক্র্যাশ। এখানে 13% এর ক্র্যাশ হয়েছিল। আবার রিকভার হয়ে গেছে। তো আমরা এই জিনিসটা দেখে কি বুঝতে পারছি? একটা জিনিস বুঝতে পারছি যে, যে কারণেই ক্র্যাশ হোক না কেন, সেই জিনিসটা আবার রিকভার হয়ে যাচ্ছে। কখনো বেশি টাইম লাগাচ্ছে, কখনো কম টাইম লাগাচ্ছে। তাহলে মার্কেটে যদি ক্র্যাশ হয় তাহলে সেটা নিয়ে কি আমাদের চিন্তা করার দরকার আছে? তো মার্কেটে যদি ক্র্যাশ হয়, এখন তো সবেমাত্র ১০-১৫% ক্র্যাশ হয়েছে। ব্যাংক নিফটির তো ৮%, ৭% ক্র্যাশ হয়েছে। এটাকে ক্র্যাশও বলা চলে না। এটাকে মার্কেট কারেকশন বললেই ভালো। তো এখান থেকে কি রিকভার হবে না? এখানে যেমন আ কোভিডের ক্র্যাশ হয়েছিল। কত পার্সেন্ট ক্র্যাশ হয়ে নিচে প্রাইস এসেছিল সেটা একবার চেক করি। 47 48% নিচে এসেছিল। তারপরে কি রিকভার হয়নি? চেক করি। রিকভার হয়ে গেছে। কত দিনে? ৩১৬ দিনে। পুরোটাই রিকভার হয়ে গেছে। এরকম ছোট বড় ক্র্যাশ সবসময় আসতে থাকে। আর এখন এটা তো মাত্র কত পার্সেন্ট? ৭% না ৮% আমরা দেখলাম। তো এটাকে কি কিছু ক্র্যাশ বলা চলে? ঠিক একই রকম আমরা যদি নিফটিকে চেক করি। নিফটির ক্ষেত্রে সেম একই জিনিস আমরা দেখতে পাবো। এখান থেকে ড্রয়িং রিমুভ করি। আমরা যদি পেছন দিকে হিস্ট্রি চেক করি, বলা হয় হিস্ট্রি রিপিট ইটসেলফ। মানে হিস্ট্রিতে যা হয়েছে সেই জিনিসটা রিপিট হয়ে আসবে বাট নতুনভাবে আসবে। ঠিক আছে? এখানে ২০০০ সালে যে একটা ক্র্যাশ আমরা দেখতে পাচ্ছি এখানে। কত পার্সেন্ট লো বানিয়েছিল? 52% ক্র্যাশ করেছিল। তারপরে সেই লো থেকে কি রিকভার হয়েছিল এখানে? রিকভার হয়ে গেছে। কত দিনে রিকভার হয়েছে? ৮৪১ দিনে। আর এখন কত চলছে? যখন এই মার্কেটটা ক্র্যাশ হয় তখন কত প্রাইসে ছিল? ৳২,০০০ র কাছাকাছি। আর এখন ২৪,০০০ এর কাছাকাছি। তাহলে বোঝা যাচ্ছে কি ক্র্যাশ হলে কি রিকভার হয় সেই জিনিসটা কি আমরা বুঝতে পারছি? যেমন এখানে আবার একটা ক্র্যাশ এসেছিল ৩২% এর কাছে। তারপরে আবার রিকভার হয়ে গেছে। এখানে ক্র্যাশ হয়েছিল, রিকভার হয়ে গেছে। এখানে ক্র্যাশ হয়েছিল, আবার রিকভার হয়ে গেছে। এখানে ক্র্যাশ হয়ে এক জায়গায় পড়েছিল, সেটাকে ব্রেক করে আবার উপরে চলে গেছে। নতুন হাই বানিয়েছে। ক্র্যাশ হয়েছে, আবার উপরে গেছে। ক্র্যাশ হয়েছে, আবার উপরে গেছে। সেম জিনিস বারবার রিপিট হচ্ছে। ক্র্যাশ হয়েছে, আবার উপরে গেছে। আবার ক্র্যাশ, আবার উপরে গেছে। আবার ক্র্যাশ হয়েছে, নতুন হাই বানিয়েছে। আবার কনসলিডেট করেছে, তারপরে উপরে গিয়ে ক্র্যাশ হয়েছে, আবার উপরে গেছে। ঠিক আছে? তো সেম জিনিস কি আমরা এখানে দেখতে পাবো না? নাকি মার্কেট এখান থেকে 0 হয়ে যাবে? নিফটি 50 0 হয়ে যাবে। সেম ভাবে আমরা একই জিনিস দেখতে পাবো যে কিছুটা শেয়ার প্রাইস নিচে যাবে, আবার রিকভার হয়ে যাবে। এবার কতদিনে হবে, কখন হবে এক্সাক্টলি সেটা কেউ জানে না। আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস করে আমরা অনুমান করতে পারি যে কতটা নিচে আসতে পারে। বাট অ্যাকিউরেসি 100% গ্যারান্টি যে এখান থেকেই যে ওপরে যাবে এমনটা মার্কেটে কিছুই নেই। কারণ কেউই জানে না মার্কেটে কাল কি হবে, পরের ২ সেকেন্ডে কি হবে। এবারে মজাদার একটা যদি আমরা জিনিস দেখি, মার্কেট যখন এরকম অল টাইম হাই বানিয়ে যাচ্ছিল, তখন আমাদের আশেপাশে আমাদেরই মনে হচ্ছিল যে শেয়ার প্রাইস একটু নিচের দিকে আসুক, মার্কেটে একটু ক্র্যাশ আসুক ১০% ১৫%, তারপরে আমরা বাই করব। বাট এখন যখন মার্কেটে ক্র্যাশ এসে গেছে, আমাদের এখন সাহস হচ্ছে না শেয়ার কেনার। কারণ মার্কেটে নেগেটিভ নিউজ আছে। তো নেগেটিভ নিউজ ছাড়া কখনো কি শেয়ার প্রাইস বা মার্কেট ক্র্যাশ করবে? মার্কেট ক্র্যাশ করবে তার কিছু একটা রিজন থাকবে। সেটা এফআইআই সেল করুক বা পলিটিক্যাল কোনো রিজন হোক বা কোনো জিওপলিটিক্যাল রিজন হোক বা যেকোনো কারণ হোক। কোনো একটা কারণ হবে আর তারপরে মার্কেট ক্র্যাশ করবে। তো যখনই মার্কেট ক্র্যাশ করবে তার পেছনে কিছু না কিছু কারণ থাকবে। বাট আমাদের একটা জিনিস বুঝতে হবে যে মার্কেট যদি ক্র্যাশ করে মার্কেট 0 হবে না। আবার একটা নির্দিষ্ট পয়েন্ট পর্যন্ত যাওয়ার পর আবার মার্কেটে রিকভার হবে। কারণ মার্কেটে যারা টাকা লাগিয়ে রেখেছে তারা ছোট কোনো প্লেয়ার নয়। তারা হচ্ছে বড়, বড় প্লেয়ার। তারা কয়েক হাজার লাখ কোটি টাকা মার্কেটে লাগিয়ে রেখেছে। মার্কেট যদি 0 হয় তাদের টাকা 0 হয়ে যাবে। তারা কখনোই চাইবে না যে তাদের টাকা 0 হোক। তারা চাইবে তাদের টাকা গ্রো করুক। তাহলে মার্কেটে যখন ক্র্যাশ হয় ১০-১৫% বা 50% যেটা আমরা আগে দেখলাম, তো তখনও তো তাদের টাকা কমছে। হ্যাঁ, তখন তাদের টাকাও কমে যেমন আমাদের টাকাও কমে। আমরা যদি ইনভেস্ট করে রাখি আমাদের টাকা যেমনভাবে কমবে, যত বড় প্লেয়ার আছে তারাও যদি ইনভেস্ট করে রাখে তাদের টাকাও কমবে। বাট যারা বড় প্লেয়ার তারা কখনো লসে
বিক্রি করে না, লস বুক করে না। তারা কখনো লস নেয় না। তারা প্রফিট করে। তাদের কাছে সব ধরনের নেটওয়ার্ক আছে যেখানে মার্কেটকে ম্যানিপুলেট করা যেতে পারে। তাদের কাছে মিডিয়া নেটওয়ার্ক আছে, তাদের কাছে পলিটিক্যাল নেটওয়ার্ক আছে, তাদের কাছে মানি আছে, তাদের কাছে সব আছে। এবং তাদের টাকাই মার্কেটে বেশি পরিমাণ ইনভেস্ট করা আছে। তারা কি কখনো চাইবে যে তাদের লস হোক? তারা কখনোই চাইবে না। এখানে আরেকটা প্রশ্ন আসতে পারে যে তাহলে তারা যদি লসই না চায় তাহলে শেয়ার প্রাইস কেন নিচের দিকে আসে? বা কেন মার্কেট নিচের দিকে আসে? ধরুন আপনার কাছে কোনো একটা ম্যাজিক পাওয়ার আছে। যেখানে আপনি মার্কেটে যে দাম চলছে তার থেকে সস্তায় কিনতে পারেন। তো এরকম পাওয়ার যদি আপনার কাছে থাকে আপনি কি করবেন? আপনি কি সব জিনিস বেশি দাম দিয়ে কিনবেন নাকি কম দাম দিয়ে কিনবেন? আমরা অবশ্যই কম দামে কেনার চেষ্টা করব। তো এই বড়, বড় প্লেয়ারদের কাছে এই পাওয়ারটা আছে। তারা প্রাইসকে কমিয়ে বাই করতে পারে। আমরা আরো একটা মজাদার জিনিস দেখি। আমরা এখানে একটা মুভিং এভারেজ নিয়ে নিচ্ছি যেটা হচ্ছে 200 এ মুভিং এভারেজ। এই যে সিম্পল মুভিং এভারেজ 200 কোথা থেকে পাবো? আমি যদি এটাকে এখানে নিই, তো ১ম এ এখান থেকে রিমুভ করে দিয়ে এখানে একটা আমি গিয়ে SMA সার্চ করি। ঠিক আছে? ইন্ডিকেটরস এর ভেতরে গিয়ে আমি এখানে সার্চ করে নিলাম SMA এবং এসে গেলে এখানে সেটিংস এ গিয়ে এটাকে 200 করে দেব। ইনপুটে গিয়ে এটাকে 200 করে দিচ্ছি। ঠিক আছে? একটা মজাদার জিনিস আমরা দেখতে পাবো। 200 করে দিলাম। এবার যদি আমরা হিস্ট্রি চেক করি। আমরা অনেকটা পেছনে চলে এসেছি ২০০৮ থেকে দেখি। একটা জিনিস দেখতে পাবো যখনই 200 ডে মুভিং এভারেজ এর নিচে প্রাইস এসেছে তারপরে কি হয়েছে? যেমন এখানে 200 ডে মুভিং এভারেজ এর নিচে প্রাইস এসেছিল। যখনই এসেছে তারপরে আবার অল টাইম হাই কে ছুঁয়েছে। এই যে অল টাইম হাই কে ছুঁয়েছে। প্রাইস নিচে এসেছিল বাট আবার অল টাইম হাই কে গিয়ে ছুঁয়েছে। আবার প্রাইস নিচে এসেছিল। আবার অল টাইম হাই কে গিয়ে ছুঁয়েছে। অল টাইম হাই কে গিয়ে ছুঁয়েছে। কোথায় অল টাইম হাই? এটা অল টাইম হাই। আবার এখানে প্রাইস নিচে এসেছিল এই জায়গাতে। আবার অল টাইম হাই এ গিয়ে ছুঁয়েছে। আবার এখানে প্রাইস নিচে এসেছিল। ঠিক আছে? আবার অল টাইম হাই কে গিয়ে ছুঁয়েছে এখানে। আবার এখানে 200 ডে মুভিং এভারেজ এর নিচে প্রাইস এসেছিল। তারপরে আবার অল টাইম হাই কে গিয়ে ছুঁয়েছে। আবার নিচে এসেছিল, আবার অল টাইম হাই কে গিয়ে ছুঁয়েছে। আবার নিচে এসেছিল প্রাইস 200 ডে মুভিং এভারেজ এর নিচে, আবার অল টাইম হাই কে গিয়ে ছুঁয়েছে। আবার এখানে 200 ডে মুভিং এভারেজ এর নিচে প্রাইস এসেছিল, তারপরে আবার অল টাইম হাই কে গিয়ে ছুঁয়েছে। 200 ডে মুভিং এভারেজ এর নিচে প্রাইস, আবার অল টাইম হাই কে গিয়ে ছুঁয়েছে। ঠিক আছে? এই যে অল টাইম হাই এখানে ছুঁয়েছে। সেম জিনিস আমরা এখানেও দেখতে পাবো। আবার এখানে 200 ডে মুভিং এভারেজ এর নিচে প্রাইস এসেছে। তো এবারে এখানে কি হবে? আমাদের হিস্ট্রি কি বলছে? হিস্ট্রি বলছে যে যখনই প্রাইস এর নিচে এসেছে তারপরে আবার গিয়ে অল টাইম হাই কে গিয়ে ছুঁয়েছে। এমনটা নয় যে কালকেই ছুঁয়েছে বা ১ মাসের ভেতরেই ছুঁয়েছে। ছুঁয়েছে, তাদের টাইম লেগেছে। বাট এখানে আবার অল টাইম হাই বানানোর পসিবিলিটি অনেকটা বেশি। হিস্ট্রি আমাদের সেটাই বলছে। আশা করি আজকের এই ভিডিওটি থেকে আপনি নতুন কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। আগামী দিনের ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধু, ফ্যামিলি মেম্বার যারা শেয়ার মার্কেটে নতুন আসছে তাদের সাথে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। শেয়ার করার মাধ্যমে আমরা একসাথে গ্রো করতে পারবো। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।